নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকের টপিকটা অনেকেরই খুবই ইন্টারেস্টেড। সেটা হচ্ছে গিয়ে সরকার সকলের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে কিনা, বা সরকার কি সকলকে চাকরি দিতে পারে। ক্যান দ্য গভর্নমেন্ট এনশিওর যে সকলের চাকরি থাকবে বা একটা এমপ্লয়মেন্ট থাকবে? সেটার খুবই স্পষ্টত উত্তর হচ্ছে না। সরকার কখনোই সেটা এনশিওর করতে পারে না। ভারতবর্ষের মতন বৃহত্তর কান্ট্রিতে তো সেটা আরোই বেশি মাত্রায় পারে না, এবং এটা সরকারের রেসপন্সিবিলিটিও নয়। এবং এই জিনিসটা নিয়ে হয়তো কেউ কখনো সরকারকে যদি ব্লেম করতে থাকে কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে আমি জানি নিরুপায়তার জন্য সরকারকে ব্লেম করাই যায়, কিন্তু সরকারের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই জিনিসটা সকলকে যে জব দিতে পারাটা, সেটা প্রায় অসম্ভবের দিকেই। এবারে ঘটনা হচ্ছে গিয়ে আমরা এটাকে ভালো করে বিশ্লেষণ করে দেখব যে কীরকমভাবে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে। প্রত্যেক বছর অ্যাপ্রক্সিমেটলি 1,20,00,000 যুবক যুবতী ওয়ার্কফোর্সে আসে আফটার কমপ্লিটিং দেয়ার গ্র্যাজুয়েশন। কেউ কেউ হায়ার এডুকেশনের জন্য চলে যায়, কারোর পক্ষে হায়ার এডুকেশন অ্যাফোর্ড করা সম্ভব নয়, সেক্ষেত্রে তারা থেকে যায় হচ্ছে গিয়ে বেসাল লেভেলে। এবারে ঘটনা হচ্ছে গিয়ে হায়ার এডুকেশনের জন্য চলে গেলে পরেও সেখানটাতে কিছু কিছু ফ্যাক্টরাল লিমিটেশনস রয়েছে। এবারে সেগুলো কি? হায়ার এডুকেশনে যদি আপনি চলে যান একবারে, তখন আপনার খুব যে লো পেড জবসগুলো বা যেগুলোতে অনেক কায়িক শ্রম বা ফিজিক্যাল লেবারের দরকার রয়েছে, সেই জিনিসপত্রগুলো আপনার করতে আর ইচ্ছে হবে না। হয়তো সংসারের যদি সেরকম অবস্থা থাকে তাহলে পরে হয়তো আপনি করতে বাধ্য হবেন। অনেক সময় আমরা বাবা-মারাও অনেক সময় যেটা কিনা করি, সেটা হচ্ছে গিয়ে কায়িক শ্রমের জবগুলোর ক্ষেত্রে ততটা বেশি করে এমফ্যাসিস দিই না, যদি কিনা আমাদের সন্তান-সন্ততিরা যদি শিক্ষিত হয়ে যায় বা একটা লেভেলের পরে যদি তারা পড়াশোনা করে ফেলে। এবং এর ফলে একখানা কি প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে আনএমপ্লয়মেন্টের যে পরিসংখ্যানটা, সেটা বেড়ে যায়। আনএমপ্লয়মেন্টটা কিন্তু পরিসংখ্যানগতভাবে একখানা খুবই এরকম পরিসংখ্যান যেটা কিনা কতজন লোক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়েছে এবং তাদের মধ্যে কতজন একটা সময় পরে স্টিল আনএমপ্লয়েড রয়ে গেছে, সেটার উপর ডিপেন্ড করে। আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে, যারা কিনা ধরে নিন দোকান দিয়েছেন বা সেরকম কিছু, যারা কিনা হয়তো তথাকথিতভাবে ট্যাক্স ফাইলিং করেন না বা আইটিআর সাবমিট করে না, তাদের পরিসংখ্যান একটা বিশাল সংখ্যক যুব সম্প্রদায়ের পরিসংখ্যান কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভেলেবল নেই। বা যুব সম্প্রদায় কেন, ইভেন ওল্ডার জেনারেশন যারা, তাদেরও হয়তো রোজগারের খবরাখবর ভারত সরকারের কাছে নেই। এবং সেক্ষেত্রে আপনি এটা বলতেই পারেন যে পরিসংখ্যান যেটা রয়েছে আনএমপ্লয়মেন্টের, সেটা ইনকমপ্লিট। কিন্তু এটা সত্যি যে 1,20,00,000 যে এই সংখ্যাটা, যারা কিনা পড়াশোনা করে বেরোচ্ছে, এরা কিন্তু অর্গানাইজ সেক্টরে এমপ্লয়েবল কমিউনিটি অফ ইউথ। তাদের মধ্যে 12,000-এর জন্য হয়তো জব প্রত্যেক বছরে সাইক্লিক্যালি ওপেন হয়, তো তারা সেটা জয়েন করতে পারে। তো এই বাকি যে একটা বিশাল বড় সংখ্যাটা, যেটা কিনা 1,19,000-এর ওপরে, তারা কি করবে? তাদেরকে আইদার ধরে নিন বাবার ব্যবসা জয়েন করতে পারে, বা তারা অন্য কোনো প্রফেশনে জয়েন করতে পারে যেগুলো কিনা অর্গানাইজ সেক্টর বা এই রেজিস্টার্ড সেক্টরের আন্ডারে পড়ে না। নিজেদের কোনো স্টার্ট আপ করতে পারে, বা একটা অধিকাংশ সংখ্যক লোকই বেকার থেকে যাচ্ছে। তারা অন্যরকম বিভিন্ন রকম এভিনিউ খুঁজছে কোথা দিয়ে সে এমপ্লয়েড হতে পারে। এবারে আরেকখানা জিনিসের ব্যাপারে আসি, যে সরকার কি এই জিনিসটার ব্যাপারে কিছু করতে পারে? সরকার এখন অবধি আমাদের শিক্ষা ব্যবস্থার পেছনে কিন্তু ইনভেস্টমেন্ট সেরকমভাবে বাড়ায়নি। তো শিক্ষার মান উন্নতি খুব যে বেশি মাত্রায় হয়েছে তা নয়। আমার এটা নিয়ে বলতে খুব একটা লজ্জা নেই যে আমাদের মধ্যে অনেকেই হয়তো, ইন্ডিয়াতে এমনিতেও পলিটিক্যাল এবং বিউরোক্রেটিক কন্ডিশন এরকম রয়েছে, বিভিন্ন শিক্ষা ব্যবস্থার উচ্চস্তরে পলিটিক্সের যতটা ইনফ্লুয়েন্স রয়েছে, যেরকমভাবে পলিটিক্যাল ডিসিশন ওয়াইজ ডিরেক্টর মনোনীত হয় বা যেরকমভাবে হয়, তো অনেকেই হয়তো যারা কিনা রিসার্চ বা পড়াশোনার সাথে সাথে একটুখানি আধিকারিক পোস্টেও যেতে চান, সেখানটাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের অ্যাঙ্গেলটাকে মাথায় রেখে হয়তো অনেকেই অনুপ্রাণিত হবেন না সেই লাইনে যেতে, যারা কিনা সত্যিই খুব কেপেবল। কিন্তু একটা বিশাল বড় কমিউনিটি, তাদের কাছে এই জিনিসপত্রগুলো ম্যাটার করে না, তারা ডেফিনেটলি চলে যাবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অন্যর দরকার সকলের রয়েছে।
এবং একটা আনঅর্গানাইজ সেক্টর থাকবেই, যেখানে কিনা লোকজন বিভিন্ন রকম গিগ ইকোনমিতে কাজ করে করে নিজের জন্য সাফিসিয়েন্ট, মানে নিজের খরচা চালানোর জন্য বা পরিবারের খরচা চালানোর জন্য যথেষ্ট পরিমাণ রোজগার করে নেবে। এরাও হয়তো ট্যাক্স ফাইলিং করবে না, কিন্তু এরা হয়তো আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে নাম লিখিয়ে রাখছে, তারও সেরকম ব্যাপারটা নয়। এবারে সরকারের কাছে প্রথমত সকলকে এমপ্লয়মেন্ট দেওয়ার মতন প্রাবধান বা স্কোপ কি আছে? এতগুলো যে ইউথ যারা কিনা গ্র্যাজুয়েট করে বেরোচ্ছে, তাদের জন্য কি জায়গা রয়েছে? স্পষ্ট কথা হচ্ছে নেই, কারণ সরকারের পক্ষে এত জব জেনারেট করা সম্ভব নয়। কিন্তু এখন এআই আসার ফলে বা এর আগেতেও যেই যে সিচুয়েশনটা ছিল, যে একটা লেভেল অফ তো মেকানাইজেশন হয়েছে, মানে ইনস্ট্রুমেন্ট বলুন, লোক বলুন, ক্রেন বলুন, একটা সিম্পল ক্রেন, একটা ক্রেন দিয়ে আপনি অসংখ্য টনের জিনিস, মানে একটা হিউজ, মানে 100 টন বা তার থেকে অনেক বেশি টনের জিনিসপত্র একটা ক্রেন দিয়ে, একটা খুব হেভি ডিউটি ক্রেন দিয়ে আপনি তুলে সেটাকে জাহাজের মধ্যে রাখতে পারেন, কন্টেনারগুলোকে। এই জিনিসটা করার জন্য কতজন মানুষ লাগবে, এবং কতজন মানুষ যারা কিনা এই গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে, তারা কি সেই কাজটা করতে যেতে চাইবে, যেটা কিনা দৈহিক বা কায়িক শ্রমের দরকার হয়? তার মানেটা কি হচ্ছে? তার মানে এটাই হচ্ছে যে এমন হয়তো জব মেকানিক্যাল টুলসগুলোকে সরিয়ে দিয়ে হয়তো জেনারেট করা যেতে পারে, যেখানে কিনা লোকজন গিয়ে সেই কাজটা কায়িক শ্রম দিয়ে করবে, কিন্তু সেই কাজটা হয়তো অনেকেই করতে চাইবে না। তো আমাদের কি এতজন শিক্ষিত লোকের কি সত্যি দরকার মার্কেটে রয়েছে? আপনি হয়তো কখনো কখনো শুনে থাকবেন, আমি জানি না এটা মানে কলকাতার ক্ষেত্রে বা কলকাতার পার্শ্ববর্তী যারা, আমি বেঙ্গলি কমিউনিটির মধ্যে যারা এই ভিডিওটা শুনছেন তাদের জন্য বলছি, অনেক ক্ষেত্রে মানে গুরগাঁও বা মুম্বাইতে অনেক সময় মেকানিক বা প্লাম্বার, এদেরকে ইলেকট্রিশিয়ান, এদেরকে কল করে করে পাওয়া যায় না, কারণ তাদের সংখ্যা এত কমে গেছে এবং তাদের ডিমান্ড এত বেড়ে গেছে যে এখন ওই লাইনে হয়তো অনেকে যাচ্ছে না, যেটা কিনা একটা আনঅর্গানাইজড সেক্টর, যেখান থেকে রোজগারপাতি করা যায়। কিন্তু সকলে চাকরির জন্য ওয়েট করে রয়েছে এবং সকলে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। মানে একটা অদ্ভুত লাগে এই ব্যাপারটা ভাবতে, যে প্রত্যেক বছর প্রায় 12 লাখের বেশি স্টুডেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অ্যাপিয়ার করে, ইউপিএসসির জন্য করে, 2 লাখের বেশি লোক বোধহয় ইউজিসি নেট দেয়, এবং বিভিন্ন রকমের আরও যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে, আইআইটির এক্সামসের জন্যও প্রায় 10 লাখেরও ওপরে বেশি সংখ্যক স্টুডেন্ট আইআইটির পরীক্ষার জন্য প্রিপেয়ার করে বা পরীক্ষা দেয় প্রত্যেক বছর। এবং এতগুলো সিট ডেফিনেটলি আমাদের নেই, অলমোস্ট যদি 1000খানা সিট থাকে তার জন্য 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। তাহলে পরে এতগুলো যে ইউথ, তারা যাবে কোথায়? আইদার তারা বছরের পর বছর বসে বাবা মার সামর্থ্য আছে বলে সেই তাদের পয়সায় পড়াশোনা করে, পরীক্ষার প্রিপারেশান নিতে থাকে, যে কখন একদিন তাদের ভাগ্যের চাকা চলতে শুরু করবে এবং তারা কোনো একটা ভালো ইনস্টিটিউশনে চান্স পেয়ে যাবে, আর নয়তো তারা আশাহত হয়ে যায়। এর মধ্যে খুব একখানা ছোট ফ্র্যাকশন, খুবই খুবই ছোট ফ্র্যাকশন হয়তো আত্মহত্যার দিকে চলে যায়, এবং কিছু কিছু লোকজনরা বিমর্ষ হয়ে আলটিমেটলি অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করে। এর ফলে কি হচ্ছে, আপনাদের মানে ভারতবর্ষের একটা বিশাল বড় ইউথের পোটেনশিয়াল নষ্ট হচ্ছে। কিন্তু দেশের পক্ষে তো এতগুলো চাকরি জেনারেট করা সম্ভব নয়, তাহলে পরে সলিউশনটা কোন দিকে? ভারত যেটা করতে পারতো সেটা হচ্ছে, ভারত যেটা করতে পারে, এখনো পারে, কেন পারে না, যেই পলিসিগুলো আমাদের রয়েছে, যেটা কিনা বিভিন্ন রকমের ছোট বা মধ্যবর্গীয় বিজনেসগুলোকে ফ্লারিশ করতে সাহায্য করে, সেই পলিসিগুলোকে রিল্যাক্স করতে পারতো, তাদের জন্য লোন ইজিলি অ্যাভেলেবল করতে পারতো, তাদের জন্য হয়তো কখনো কখনো কোনো ফেলড প্রজেক্টের জন্য হয়তো লোন মুকুবিটা করতে পারতো, তাহলে পরে সেই বিজনেসগুলো আরও ভালো করে গ্রো করতে পারতো। তাদের মধ্যে একটা বিশাল সংখ্যক লোক হয়তো সৎ বিজনেসম্যান হতো, এবং যেখান থেকে কিনা ইনটার্ন জিএসটির থ্রুতে এবং ট্যাক্সের থ্রুতে আরও অনেক অনেক এমপ্লয়াবিলিটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়ার স্কোপটা ছিল। কিন্তু এখানটাতে কি হচ্ছে, সরকারকে হয়তো, যে এটা আমার স্পেকুলেশন বলছি, হয়তো অন্য কোনো লোকজন হয়তো এটার পেছনে যথেষ্ট ফিনান্সিয়াল এভিডেন্সেসও জোগাড় করে আপনাদেরকে দিতে পারে, যে যেখানে কিনা বড় বড় যে টাইকুনরা রয়েছে, তারা বেশিরভাগ রিসোর্সেসের জন্য তাদের কাছেই সকল
পাবলিক চলে আসবে, এই সিচুয়েশানটা ক্রিয়েট করার জন্য সরকারকে পয়সা দিয়ে এরকমভাবেই ইনফ্লুয়েন্স করে যাতে কিনা সরকার তাদের কাছেই যেন সমস্ত রকমের ফেসিলিটিগুলোকে শাটেল করতে থাকে। তো তখন কি হয়, আমরা যারা হাই ইনকাম মধ্যবিত্ত আমাদের মধ্যে যারা রয়েছেন তাদের উল্টো ট্যাক্সের রেট এতটাই হাই হয় যেটা কিনা কর্পোরেট ট্যাক্সের থেকেও কম। কর্পোরেট ট্যাক্স অনলি 25%, কিন্তু কর্পোরেট ট্যাক্স যে 25% দিচ্ছে সেটা কিন্তু সেই ব্যবসাতে যা পরিমাণ লাভ হয়েছে সেটার থেকে সমস্ত খরচা মাইনাস করার পরে যেই প্রফিটের পোর্শনটা বেঁচে থাকে সেইটার ওপরে থাকা 25% ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু আপনার আমার যাদের স্যালারি ইনকাম রয়েছে তারা কিন্তু স্যালারিটা ট্যাক্সটা কেটে যাওয়ার পরেই আমরা পাচ্ছি। আবার আমাদের যদিও ইনকাম ট্যাক্স দেওয়া হয়ে গেছে, আমাদের যদিও সমস্ত রকম এডুকেশান সেস এটসেট্রা যত রকমের মাথামুন্ডু সেস হয় সরকারের দ্বারা প্রযোজ্য সব কিছু দেওয়া হয়ে গেছে, তারপরে গিয়ে আমাদেরকে আরেকবার গিয়ে প্রত্যেক কটা জিনিস যেগুলো আমরা কিনি সেগুলোর পেছনে জিএসটি দিতে হয়। আমি জাস্ট একটা হিসাব দেখছিলাম যে একখানা বাড়ি কিনতে হলে পরে আপনাকে কত পার্সেন্ট জিএসটি পরিমাণে দিতে হবে। তো ইচ পেমেন্ট ইনস্টলমেন্ট আপনারা যেটা দেন সেইটার সাথে সাথে একখানা কম্পোনেন্ট রয়েছে যেটা কিনা জিএসটি, 5% জিএসটি কম্পোনেন্ট আপনাকে প্রত্যেক কটা পেমেন্টের সাথে সাথে পেমেন্ট প্ল্যানে নেওয়া হয়। 5%-এর কাছে ±1% মতন হয় হচ্ছে গিয়ে আপনার রেজিস্ট্রেশন চার্জেস, সেটা সরকার আপনার থেকে নেবে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে টিডিএস 1%, সেটা সরকার আগের থেকে কাস্টমারদের থেকেই ডাইরেক্টলি নিয়ে নেয়, ওটা বিল্ডার পরে হয়তো ক্লেম করতে পারে, তো সেই টাকাটাও আপনার থেকে যাচ্ছে। তো এফেক্টিভলি আপনি বাড়ি যে যত টাকার কিনছেন তার মধ্যে একখানা বৃহত্তর অলমোস্ট, এটা বললে ভুল হবে না যে প্রায় একটা 11%-11%-এর কাছাকাছি অ্যামাউন্ট আপনি সরকারকে দিচ্ছেন। আপনি প্রপার্টি কিনছেন কিন্তু সরকারকে আপনি 11% দিচ্ছেন, ঠিক আছে? তো বাকি ইনকামের মধ্যে মানে আপনার বিল্ডার যা টাকা পয়সা পেলো এবং তার মধ্যে থেকেও হয়তো তার ইনকামের ওপরে, কারণ সেটা তার খরচাপাতি দেখিয়ে ঠেকিয়ে স্যালারি পে আউট দেখিয়ে তার যেটা লাভের অ্যামাউন্ট হবে তার মধ্যে থেকে হয়তো 25% সে ট্যাক্স দেবে। এই যে তো কর্পোরেটকে ইনসেন্টিভাইজ যখন করতে হবে যে হ্যাঁ আপনারা বেশি করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করুন, সেটা দেখতে হবে যে আমি কোন রকমের কর্পোরেটসকে আমি সেই টাকার ছাড়টা দিচ্ছি। আপনি যদি একটা ব্ল্যাঙ্কেট রুল করে দেন তাহলে পরে কি হবে, সকলেই ইনিমিনি মাইনিমো সকলেই সেটার থেকে ফায়দা তুলতে চলে আসবে। কিন্তু আপনাকে কোন রকম জায়গাটায় বেশি করে ট্যাক্স ছাড়টা দিতে হবে না। যেই টাইপের ইন্ডাস্ট্রিগুলোতে একটা মাস এমপ্লয়মেন্টের স্কোপ রয়েছে, আপনার দেশে যেরকম টাইপের ডিগ্রিগুলো বেশি চলছে সেই ডিগ্রিগুলোর পরিপ্রেক্ষিতে যেটা কিনা অ্যাকচুয়ালি ফ্রুটফুলনেস কিছু রয়েছে ইন দ্য ফিউচার ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য নেশন অলসো, সেই সেক্টরগুলোকে আপনাকে প্রোৎসাহন দিতে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি যদি আইটিকেই যদি প্রোৎসাহন দিয়ে দেন সেটা একটা দিকে খারাপ নয়, এটা ইতিহাসে করা হয়েছে, আইটি প্রোৎসাহন পেয়েছে, আইটিতে অনেকজন লোক এমপ্লয়েড রয়েছে, কিন্তু হোয়াট দ্যাট লেড টু দ্য অ্যাডভেন্ট অফ এআই এসছে এবং এআই আসার পর থেকে এখন অবধি গ্লোবালি লাখে কম্পিউটার ইঞ্জিনিয়ার ফায়ার্ড হয়ে গেছে, চাকরি ছাড়া বাড়িতে বসে রয়েছে। লাকিলি তাদের কাছে অনেক টাকা ছিল, তার কারণ হচ্ছে গিয়ে তাদের মধ্যে একটা বেশ ভালো সংখ্যক লোকজনদেরকে অবনক্সাস অ্যামাউন্টে টাকা দেওয়া হতো, তার জন্য তারা হয়তো সেই টাকার ইনভেস্ট করে হয়তো অনেক জায়গা থেকে অনেক রকমের ইনভেস্টমেন্ট করে এক্সট্রা ইন্টারেস্ট ইনকামেও অনেকটা লাভ করেছেন। তার জন্য তারা ওই চাকরি যতদিন তাদের থাকছে না সেই সময়টা তারা কোনো রকমে কাটিয়ে নিতে পারেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সকলের পক্ষে এটা সম্ভব নয়। সেকেন্ডলি, আমাদের আগের জেনারেশনে স্পেসিফিক্যালি অনেকেরই একাধিক মানে 2-এর থেকে বেশিই বাচ্চা ছিল এবং তার সরকার কোথাও না কোথাও এই জিনিসটা হয়তো বুঝতে পেরেছিল যে পপুলেশন লোডটা আমাদের জন্য একটা প্রবলেম দাঁড়াতে পারে এবং সেজন্যই ওই হাম দো হামারে দো টাইপের পলিসিগুলো অলরেডি অনেক দিন আগে থেকেই বাজারে চলছে এবং তার ফলে কি হয়েছে, হয়তো অনেক ফ্যামিলি হয়তো সেই হামদো হামারে দোয়ের মধ্যন করে 2টো করেই বাচ্চা করেছে বা হয়তো একটা বাচ্চাতে তারা সীমিত হয়ে গেছে। এবারে পপুলেশন যদি ডিক্লাইন হয়, অনেকে স্পেকুলেট করে যে পপুলেশন ডিক্লাইন ইজ আ ব্যাড থিং। তার কারণ হচ্ছে গিয়ে ওটাতে আপনার
ইউথ যদি না থাকে তাহলে পরে পেনশনের জন্য যে ট্যাক্সটা সরকারের প্রাপ্য, যেটা থেকে কিনা সরকার ওল্ড জেনারেশন যখন রিটায়ার করবে তখন তাদেরকে পেনশনগুলো দেবে, সেই টাকাটা রিকভারি হবে না। মানে একটা মানুষের প্রতি, একটা বাচ্চার ওপরে যেহেতু তার বাবা মা এবং দু সাইডেরই দুটো গ্র্যান্ড প্যারেন্টস চলে আসছে, তো 6 জনের লোড এসে পড়বে, যেটা কিনা চায়নার ওয়ান চাইল্ড পলিসি থেকে হয়েছিল। কিন্তু যদি প্রত্যেক ফ্যামিলিতে যদি দুটো করে বাচ্চা থাকে তাহলে পরে হয়তো সেই জিনিসটা হবে না। এবারে সেইটা করেও যেহেতু আমরা এখানে খুব স্ট্রংলি ওটাকে ইমপ্লিমেন্ট করিনি, অনেকেরই বেশিরভাগ বাচ্চা হয়েছে, যদিও আমাদের এখানে বেশি বাচ্চা হলে পরে কোনো ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায় না, তো সুতরাং সেটাতে যে খুব একটা লাভ হয়েছে তার কোনো মানে নেই। তো যাই হোক, এটা করে পপুলেশন কন্ট্রোল করতে পারেনি আমরা, কারণ আমরা ভারতবর্ষে এরকম টাইপের এই বাচ্চা ক্রিয়েশনের জায়গাটাতে আমরা অত বেশি পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স পছন্দ করি না। এর জন্য হয়তো আপনি দেখে থাকবেন যে সঞ্জয় গান্ধী এরকম টাইপের একটা মাস কাস্ট্রেশন করানোর একখানা পদ্ধতি আপন করার চেষ্টা করেছিল, টু ফোর্সফুলি মানে গভর্নমেন্ট গোয়িং ইন টু ইচ হাউসেস অ্যান্ড ইন্টারফিয়ারিং উইথ দেয়ার রিপ্রোডাক্টিভ রাইটস। ইট ইজ নট অলসো আ গুড আইডিয়া, বাট এডুকেটিং পিপল যে এত বাচ্চা করা ভালো নয় ইকোনমির পক্ষে, সেটাও হয়তো কোথাও না কোথাও ইম্পর্টেন্ট লেসেন ছিল, যেটা কিনা ভারত সেরকমভাবে এক্সিকিউশন লেভেলে অত ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারেনি। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের এখানে ধর্ম বিশেষেও একখানা পয়েন্ট অফ ভিউ রয়েছে যে ভগবান যতটা দিচ্ছেন সেরকমভাবেই বাচ্চা হচ্ছে, তো সুতরাং সেটাকে আটকানো আমাদের জন্য আর্টিফিশিয়ালি উচিত না। এটার মধ্যে অনেক রকমের ফ্ল রয়েছে, সেটা একটা পুরো আলাদা টপিক অফ ডিসকাশন হয়ে যাবে। কিন্তু মোদ্দা কথা, এটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা বিশাল মাত্রায় গ্রোথ রয়েছে। আমরা জনসংখ্যায় চায়নাকে ছাড়িয়ে গেছি, কিন্তু চায়না ওদের কমিউনিস্ট গভর্নমেন্ট হওয়ার ফলে যেরকমভাবে সমস্ত কিছুকে মাইক্রো লেভেলে ইভ্যালুয়েট করে কন্ট্রোল করতে পারে, এমপ্লয়মেন্ট লেভেলটাকেও যেরকমভাবে কমপ্লিমেন্ট করতে পারে, ওদের দেশের রিচের থেকে যেরকমভাবে টাকা এক্সট্র্যাক্ট করতে পারে হাই ট্যাক্স রেট রেখে, সেই জিনিসটা তো আমরা করতে পারবো না, কারণ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গণতান্ত্রিক দেশ, আমাদের কিছু কিছু পরিকাঠামোর মতন করেই চলতে হবে। প্লাস লো কর্পোরেট ট্যাক্স রেখে যেটা কিনা চেষ্টা করা হয়েছিল, এটা আমেরিকায় রিপাবলিকান গভর্নমেন্ট সবসময় চেষ্টা করে, সেটা হচ্ছে ট্রিকল ডাউন ইকোনমিক্স, মানে ট্যাক্সে ছাড় দিয়ে ওদের যেই পয়সাটা বাঁচবে সেইটা এনারা মনে করেন, সরকার থেকে মনে করেন যে ওরা আরও জব ক্রিয়েশনের জন্য ইউজ করবে। কিন্তু এফেক্টিভলি এটার পেছনে যেটা মানে সুপ্ত মানে প্রবৃত্তি রয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, যেই ট্যাক্সটা ওরা বাঁচাতে পারবেন, যেই ট্যাক্সটা ওরা বাঁচাতে পারছেন, সেটা ওনাদের এক্সট্রা মানি অ্যাভেলেবল ফর ইনভেস্টমেন্ট ইন দেয়ার ওন ওয়েলথ। কারণ আমার যখন সকলকে স্যালারি পেমেন্ট করা হয়ে গেছে, শেয়ার হোল্ডার্সদেরকে আমার প্রফিটের মার্জিন দেওয়া হয়ে গেছে, তখন তো আমার আর দরকার নেই যে এই টাকাটাকে আবার রিডিস্ট্রিবিউট করে দেওয়ার। তখন তারা সেই পয়সাটাকে হোল্ড করতেই পারে বা ইনভেস্ট করে তাদের নিজেদের পোর্টফোলিও, নিজেদের নেটওয়ার্থ ইমপ্রুভ করতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয় যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেদের ওয়েলথই বাড়িয়ে চলেন, তারা জনগণের জন্য ইনভেস্ট করার জন্য বা জনগণের চাকরি বাড়ানোর জন্য ট্রিকল ডাউন ইকোনমিক্সের দিকে যান না। এটা একখানা খুব সিম্পল জিনিস। আরেকটা জিনিস যেটা হয়েছে, ভারতবর্ষে এখন একখানা খুব ট্রেন্ড হয়েছে যে 70 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে, 84 ঘন্টা কাজ করতে হবে। এই যে নাড়াগুলো লাগানো হয়, এটার পেছনে কিন্তু এবং সেটার ব্যাপারে সরকার কিছু বলে না, এটার একটা পেছনে একখানা হিডেন রহস্য থাকতে পারে। এটা হয়তো শুনতে একটুখানি কনস্পিরেসি থিওরির মতন মনে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভেবে দেখার বিষয়। মানে দিস ইজ লাইক আ সেকেন্ড অর্ডার থিঙ্কিং, যেখানে কি না খুব সম্ভবত সরকার একজন মধ্যবিত্ত বা ওয়ার্কিং ক্লাসের ওপরে প্রচণ্ড কাজের চাপ দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে অল্প স্যালারিতে বেশি কাজ করাচ্ছে। তার কারণ হচ্ছে যাতে কিনা তারা নিজেদের ফিউচারটাকে দেখে ভয় পায় আরও বাচ্চা প্রডিউস করে তাদের পেছনে ইনভেস্ট করার জন্য। বড় লোকরা অলরেডি জানে যে এটার প্রোজ অ্যান্ড কনস কী। নীতা আম্বানি বা মুকেশ আম্বানির মতন লোকেরা জানেন যে ওনাদের যদি 10টা বাচ্চাও থাকে, ওনারা ইকুয়ালি ইজিলি টেক কেয়ার করতে পারবেন, ওনাদের অত বাচ্চা নেইও। কিন্তু অন্যান্য দিকে বাচ্চা বাড়ানোর দিকে যেই ড্রাইভটা ভারতবর্ষে ছিল, সেটার একখানা প্রমুখ কারণ কিন্তু ধর্মগত কোনো ব্যাপার না যে এই ধর্মের লোক বেড়ে যাচ্ছে বা ওই ধর্মের লোক বেড়ে যাচ্ছে। যতজন লোক ভারতবর্ষে রয়েছে তত বড় ভারতবর্ষের মার্কেট।
তার মানে যে কোনো প্রোডাক্ট বানালে পরে সেই প্রোডাক্টের কনজিউমার কতজনের থেকে জিএসটি টাকা তুলে আনা যাবে, কতজনের থেকে মুনাফা অর্জন করা যাবে। এর জন্য দেখবেন আমি পার্সোনালি মনে করি যে ইলন মাস্কের একখানা খুব পপুলেশন ড্রাইভ রয়েছে যে হ্যাঁ পপুলেশন বাড়া উচিত, পপুলেশন কমা উচিত না। আমার খানিকটা হলে ওটা মনে হয় যে ওটা কনজিউমারিজমটাকে আরও প্রমোট করার জন্য এই পার্টিকুলার স্ট্যান্ড পয়েন্টটা ওনারা নেন যে যতজন কনজিউমার থাকবে ততই কনজিউমারিজমটা বাড়বে। সেটা চাহে গাড়িতে বা অন্য জিনিসের জন্য না হোক, ওনারা হয়তো কোনো ছোট ছোট প্রোডাক্টও নিয়ে আসবেন যেটার জন্য কিনা কনজিউমারিজমটাকে আলটিমেটলি মানে বাড়ানো যাবে এবং সেখান থেকে ওদের রেভিনিউ আর আর্নিং হবে। তো এবারে এইখানটাতে একটা জিনিস বোঝা গেল যে আমাদের কাছে ট্যাক্স স্ট্রাকচারটা এমন একটা জিনিস বা মানে ইজ অফ বিজনেসটা এমন একটা জিনিস যে জিনিসটা সরকার করতে পারে, কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসের জন্য সরকার এখনও সেই জিনিসটা যথেষ্ট মাত্রায় করছে না। হয়তো কিছু সার্টেন ডেভেলপমেন্টস হয়েছে, হয়তো আসন্ন বাজেটে হয়তো আরও কিছু হবে, আবার নাও হতে পারে। ইট উইল ডিপেন্ড আপন সরকার কতটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে বিকে গেছে, তার কারণ ইলেকট্রাল বন্ডের থ্রুতেও তো অনেকটা ইনকাম হয়েছে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে আমি এটা পার্সোনালি নিজে খুব খুঁজে দেখলাম যে প্রত্যেক কটা এমপি এবং এমএলএ একটা টাকা পান যেটা কিনা এমপিদের নিজস্ব লোকেশানে বা এমএলএদের নিজস্ব লোকেশানে ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা ওনারা পান। পশ্চিমবঙ্গে সেই টাকাটা এমএলএদের জন্য অ্যাপ্রক্সিমেটলি 60 লাখ টাকা মতন, কখনো বিভিন্ন স্টেটে সেটা 2 থেকে 4 কোটি টাকার মধ্যে ভ্যারি করে, আর এমপিরা টিপিক্যালি প্রায় 5 কোটি টাকা মতন পান প্রত্যেক নিজেদের এরিয়াতে ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কি আমাদের এমপি এবং এমএলএদেরকে কি এই টাকাটার জন্য, হ্যাঁ এটা প্রত্যেক বছরে একখানা নির্দিষ্ট অ্যালটমেন্ট আসে 5 বছরের জন্য, আমরা কি আমাদের এমপি বা এমএলএদেরকে রেসপন্সিবল ধরি যে তারা এই টাকাটা কোথায় ব্যয় করছেন, নাকি পুরো টাকাটা আলটিমেটলি পার্টি অফিসের ইয়েতে চলে যাচ্ছে, নাকি তাদের পার্সোনাল অ্যাসেট বিল্ড আপের জন্য হেল্প করছে? একটা মানুষ যদি বারবার এরকম টাকা যদি তাদের পার্সোনাল গেন্সের জন্য ইউজ করে, তারপরে আপনি দেখতেই পারেন যে অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তাদের হয়তো 4-5টা বাংলো তৈরি হয়ে গেছে। তো দ্যাট ইজ নট সামথিং টু বি সারপ্রাইজড। অথবা এটা হয়তো তাদের পার্টির ক্যাডারদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য হয়তো ইউজ আপ হয়ে যায়। সেই জিনিসটা আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে যে সত্যি যেই টাকাটা পাওয়া যাচ্ছে সেই টাকাটা জনগণের জন্য ইউজ হচ্ছে কিনা। সেখান থেকেও তো হয়তো কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি আপনার এলাকাতে হতে থাকে, সেখান থেকেও কিছু জব জেনারেট করার সম্ভব। হয়তো সেটা কায়িক শ্রমেরই জব হবে, সেটা হয়তো কন্ট্রাক্টরশিপ হবে, হয়তো এই যে 1,19,00,000 লোক যারা এখনো জব পায়নি, যারা কিনা গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে, তাদের তো কন্ট্রাক্টরশিপ বা কোনো রকমভাবে তো একখানা রোজগার করার স্কোপ জেনারেট হওয়া দরকার ছিল, সেই জিনিসটাও কি হলো না? এই পয়েন্টগুলো মাথার মধ্যে রাখতে হবে। এবং মানে এই বাই দ্য ওয়ে এমএলএদের যেই স্কিমটার এগেনস্টে টাকা পায় সেটার নাম হচ্ছে বিধায়ক এলাকা যোজনা প্রকল্প। এইটার আন্ডারে এমএলএরা টাকা পায়। সেই টাকাটার কীরকম ইউটিলাইজেশন আপনাদের এলাকায় হচ্ছে সেটা আপনাদেরকে নিজেদের মতন করে দেখতে হবে। ওকে, তো আমি এই ব্যাপারটা ডিসকাস করছিলাম যে মধ্যবিত্তদের মধ্যে যারা খুব খেটে খাচ্ছে, তারা হয়তো নতুন করে বাচ্চা জন্ম দেওয়ার সাহস করে উঠতে পারবে না। আর অ্যাট দ্য সেম টাইম যারা কিনা ধরে নিন মানে নিম্নবিত্তের মধ্যে রয়েছেন অর্থনৈতিকভাবে, তারা হয়তো দেখছেন যে আমাদের যে টাকাটা রয়েছে, আমাদের যদি সংখ্যা একটুখানি বাড়েও তাহলে পরেও আমরা হয়তো সরকারের থেকে একটুখানি বেশি অনুদান পাবো, কারণ আমাদের ভারতবর্ষে যেহেতু একটা সমাজতান্ত্রিক শাসন প্রক্রিয়া রয়েছে, আমাদের বেকারদের এবং আমাদের যারা কিনা গরিবরা রয়েছেন যারা, তাদেরকে অনেক রকমের ভাতা দেওয়া হয়। সেটা ধরে নিন আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকেই শুরু করি, এবং সারা দেশে বিভিন্ন রকমের আরও অনেক রকমের স্কিম চলছে, প্লাস ফ্রি রেশনের স্কিম তো রয়েছেই। সেটা নিয়ে তো লড়াই মানে আলাদা পার্টি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করছেই যে কে কোনটার জন্য ক্রেডিট কুড়োবে। তো যেটা কিনা আলটিমেটলি গোল, সেটা হচ্ছে গিয়ে যদিও বা সরকারের পক্ষে সকলকে এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব নয়, স্ট্যাটিস্টিক্স বা অঙ্ক সেটা গ্যারান্টি করে না, এবং সেটা সম্ভব বলেও আমি মনে করি না। কিন্তু সরকার কি যথেষ্ট যতটা করা দরকার সেটা করছে? যদি
তারা কি শিল্পকে ডেভেলপ করতে সাহায্য করছে, তারা কি নতুন মার্কেট ফর ইন্ডিয়ান প্রোডাক্টস খোঁজার জন্য যথেষ্ট চেষ্টা করছে, নাকি বিভিন্ন জায়গায় গিয়ে রাষ্ট্রনেতাদের সাথে সেলফি তোলাতে ব্যস্ত বা ফটো পোজিং করতে ব্যস্ত? এই জিনিসটা আমাদেরকে হয়তো ইভ্যালুয়েট করার সময় চলে এসছে। তো শুধু সম্মান দিয়ে পেট ভরে না। আগেকার দিনের এই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস সেন্টিমেন্টটাকে থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, মানুষকে কনসাস হতে হবে যে আমাদের রোজগার দরকার, সম্মান দিয়ে পেট ভরে না, অর্থ দিয়ে দুমুঠো চাল ডাল দিয়েই পেটটা ভরে। এবং শুধু পেটটা ভরাটাই যথেষ্ট নয়, জামাকাপড়ও কিনতে হবে, বাড়ি কিনেও থাকতে হবে। তো তার জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে যে পলিটিশিয়ানরা, আমরা কোন কোয়ালিটির পলিটিশিয়ানদেরকে আমরা পাঠাচ্ছি সেন্টারে বা স্টেট লেভেলের লেজিসলেচারে, এবং তারা কীরকমভাবে তাদের যে অ্যালাউড টাকাটা খরচা করছেন, কতটা জল খোলা হচ্ছে, কতটা কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসপত্রগুলোকে আমাদেরকে অ্যালার্টভাবে দেখতে হবে। এবং অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রিজে দুর্নীতির লেভেলটা কোথাও সব জায়গায় বলছি না, ইউএসএতে যথেষ্ট দুর্নীতি রয়েছে এবং ইউকেতেও যথেষ্ট দুর্নীতি রয়েছে, কিন্তু এত স্টার্ক লেভেলে জিনিসপত্র হয়ে ওঠে না, যে এত ভেজালের জিনিসপত্র হচ্ছে যে এক দু মাসের মধ্যে বৃষ্টি হলে পরেই 7খানা ব্রিজ ভেঙে পড়ছে। এতটা দুর্নীতি এখানে হয় না, হলে পরে সেই পার্টি পরের দিনই আস্থাঘাটে বেরিয়ে যাবে। সো এই ব্যাপার স্যাপারগুলোতে আমাদেরকে আরেকটুখানি সোচ্চার হতে হবে, অ্যালার্ট হতে হবে। নিজেদের লেভেল থেকে তো চেষ্টা করতেই হবে যে কীরকমভাবে আমরা শুধু সরকারি চাকরির দিকে ফোকাস করে না থেকে নিজেরা কীরকমভাবে এমপ্লয়মেন্ট করতে পারি। আমাদেরকে সকলকে বুঝতে হবে যে আমরা কীরকমভাবে আমাদের ইনকামটাকে বাড়াতে পারি, আমরা কীরকমভাবে আমাদের ওভারঅল ওয়েলবিইংয়ের কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য কোথায় কনস্ট্রাকটিভ স্টেপস নিতে পারি। আমি হয়তো বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে সন্ধ্যাবেলা হলে পরেই সিরিয়াল দেখলে চলবে না, সেই সিরিয়ালগুলোরও ভিউয়ারশিপ দরকার, নয়তো ওই বিজনেসের সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছে তারাও জব হারাতে থাকবে। তো হার দোস্ত জরুরি হতা হ্যায়, সমস্ত রকম জিনিসপত্রই দরকারি, কিন্তু কেউ যাতে সিস্টেমটাকে ওভার এক্সপ্লয়েট না করে সেই জিনিসটাতে আমাদেরকে একটুখানি নজর রাখতে হবে। এই বলে এই পলিসি ডিসকাশনটাকে আমি শেষ করছি। এটার মধ্যে অনেকগুলো পয়েন্ট কনভলিউটেডভাবে আমি ব্যাপারটাকে ডিসকাস করেছি, কারণ একের পর একটা জিনিস আমার মাথার মধ্যে আসছিল, আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছিলাম, কিন্তু সেরকমভাবে হয়তো সমস্ত কিছু হয়তো ফ্লো অনুসারে আসেনি। কিন্তু আই বেসিক্যালি ট্রাই টু গিভ ইউ অ্যান আইডিয়া যে সরকার কোথায় ভালো স্টেপস নিতে পারে এবং আপনাকে কোথায় রেসপন্সিবল হয়ে নিজের জন্য নিজেকে স্টেপ নিতে হবে। থ্যাংক ইউ। আশা করছি এই সিরিজটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি পলিসি নিয়ে পরবর্তীকালেও আরও অনেক ডিসকাশন করতে থাকবো। এই বলে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।